আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানব সংবাদ শিরোনাম। বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বললেন শিবির সেক্রেটারি। নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি আওয়ামী লীগের নেই বললেন প্রেস সচিব। সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলনে জনতার ঢল। আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে নামছে পুলিশ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সমর্থন ইউরোপীয় ইউনিয়নের। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ভোট সোমবার। বিহারে বিজেপির এনডিএ জোটের জয়, ফলাফলে অবাক রাহুল গান্ধী। সাইদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। শনিবার বেলা 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে, দাদাগিরির সুযোগ নেই। ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি। তিনি বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। তবে নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব নয়। এদিকে বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। বিএনপি 1000-2000 কোটি টাকা চাঁদাবাজি করবে আর 100 কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নেবে। শিবির সেক্রেটারি বলেন, বিএনপি কখনো নিজেদের টাকা বিলি করে না। বিএনপিতে এত ভালো লোক নেই। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না। অন্তকোন্দলে তারা 185 জন নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। 155 জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল, তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করেছে। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, সম্ভবত সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনও হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে অবশিষ্ট নেই। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি সব কথা বলেন। 3টি সাম্প্রতিক ঘটনা তার এই বিশ্বাসকে দৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি 3টি ঘটনার উল্লেখ করেন। প্রথমত তিনি লেখেন, বিএনপি সংসদীয় আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন শঙ্কা ছিল সর্বত্র। অনেকে ধারণা করেছিলেন শত শত মনোনয়ন প্রত্যাশী বিদ্রোহী প্রার্থী সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবে, বিক্ষোভ করবে, এমনকি দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধাতে পারে। কিন্তু 1-2টি ক্ষুদ্র ঘটনার বাইরে পুরো ঘোষণা প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ ছিল। এতে প্রমাণিত হয় যে বিএনপির নেতৃত্ব যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল। দ্বিতীয়ত তিনি লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রায়ই দাবি করে তাদের একটি বিশাল তৃণমূল নেটওয়ার্ক রয়েছে যা যে কোনো ভোট ব্যাহত করতে সক্ষম। গত কয়েকদিনের ঘটনাবলী দেখিয়ে দিয়েছে যে দলটি আসলে কি সংগঠিত করতে পারে তার বাস্তব সীমা কত। এটি ক্রমশ ভাড়াটে টোকাই ঝামেলা সৃষ্টিকারীদের ছোট ছোট দলের উপর নির্ভর একটি দল হয়ে উঠেছে, যারা পরিত্যক্ত বাস পুড়িয়ে দিতে পারে, 30 সেকেন্ডের সংক্ষিপ্ত ঝটিকা মিছিল করতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া চালিত এআই শাটডাউনের চেষ্টা করতে পারে। প্রেস সচিব বলেন, বাস্তবে আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে। মাঠে তাদের সাংগঠনিক শক্তি খুব কম। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ এখনও যৌক্তিক। দলটির তৃণমূল হয় বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই বাস্তবতা বিবেচনা করে নির্বাচনের সময় আওয়ামী লীগের কোনো বিঘ্ন ঘটানোর সম্ভাবনা খুবই কম দেখছি। এদিকে খতমে নবুয়ত সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিজস্ব যানবাহনে, বাসে এবং মেট্রো রেলে সম্মেলনস্থলে পৌঁছান। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, চলবে দুপুর পর্যন্ত। সম্মেলনকে কেন্দ্র করে আলেম ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্রের রূপ নেয়। রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির
মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এছাড়া উপস্থিত হয়েছেন বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা। এদিকে নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশ বাহিনীর সদস্যদের। বাংলাদেশ পুলিশ আজ থেকে নতুন পোশাকে নামবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যদের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন, পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যদের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে, পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা দেশের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করেছে। ইইউ এক ফেসবুক পোস্টে জানায়, অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আমরা সমর্থন করি। এতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই। দায়িত্বশীলভাবে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইইউ বলেছে, আমরা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী ধাপে গঠনমূলকভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করছি। এদিকে গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সোমবার ভোট হতে যাচ্ছে। এই প্রস্তাবটি ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ 2 বছরের যুদ্ধ অবসানের জন্য দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রস্তাবের বিকল্প হিসেবে রাশিয়াও একটি খসড়া প্রস্তাব পরিষদে পেশ করেছে। মার্কিন প্রস্তাবের খসড়ায় গাজায় অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা বোর্ড অব পিস প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার ম্যান্ডেট থাকবে 2027 সালের শেষ পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এই বোর্ডের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এতে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের অনুমোদন চাওয়া হয়েছে, যা গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করবে। এই খসড়ায় ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে জনতা দল, ইউনাইটেড JDU ও বিজেপি মিলিত NDA জোট দাপুটে জয়লাভ করেছে। 243 সদস্যের বিধানসভায় জোট 202টি আসন জিতেছে, যার মধ্যে বিজেপি এককভাবে 89টি আসন জয়লাভ করে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। বিরোধী মহাজোট RJD, কংগ্রেস ও বাম দলগুলোর সমন্বয় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। বিহারের নির্বাচনে কংগ্রেস কেবল 6টি আসনে জিততে সক্ষম হয়েছে। নির্বাচনে কংগ্রেসের হারের পর প্রথম প্রতিক্রিয়ায় কংগ্রেস MP ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, নির্বাচন শুরু থেকেই ন্যায়সঙ্গত ছিল না। শুক্রবার তিনি এক্সে লিখেছেন, বিহারের ভোটাররা মহাজোটে তাদের আস্থা প্রকাশ করেছেন, কিন্তু ফলাফল বিস্ময়কর। এই নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হয়নি। এটি শুরু থেকেই সুষ্ঠু ছিল না। তিনি আরও বলেন, আমাদের বড় লড়াই হলো সংবিধান ও গণতন্ত্রের রক্ষার জন্য লড়াই করা। এদিকে 807 দিনের অপেক্ষা শেষ হলো বাবর আজমের। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেছেন ম্যাচ জেতানোর 1 সেঞ্চুরি। তার অপরাজিত 102 রান পাকিস্তানকে 8 উইকেটের জয় এনে দিয়েছে। দলের লক্ষ্য ছিল 289, সেটা পাকিস্তান 48 ওভার 2 বলেই ছুঁয়ে ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে 84 ইনিংস পর সেঞ্চুরির দেখা পেল বাবর আজম। এর আগে তার সর্বশেষ সেঞ্চুরি ছিল 2023 সালের 30 আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে। এরপর তিনি 20 বার 50-এর বেশি রান করেন, কিন্তু 3 অঙ্কে যেতে পারছিলেন না। অবশেষে এই ম্যাচে তিনি মুক্তির স্বাদ পেলেন। এই সেঞ্চুরি বাবরের ওয়ানডে ক্যারিয়ারে 20তম। এর মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সাইদ আনোয়ারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন। তিনি মাত্র 136 ইনিংসে 20টি সেঞ্চুরি পূরণ করেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।